আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দরকার নেই আপু, সে যে আপনার বয়ফ্রেন্ড সেটা আমি জানি। এছাড়া আমার প্রতি তার অন্য কোনো মনোভাব নেই। যাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করতে শেখেন। আমি যাই, অনেক কাজ পড়ে আছে। অর্ষার কান্না পাচ্ছে। নতুন জায়গায় আসতে না আসতেই এমন প্রতিদ্বন্দ্বী তৈরি হওয়ার কি খুব দরকার ছিল? সবসময় তার সাথেই কেন এমন হবে? কোথায় গেলে সে একটু শান্তি পাবে, স্বস্তি পাবে? সেদিনের পর থেকে জিশানকে সে পুরোদমে এড়িয়ে চলা শুরু করে। প্রয়োজনেও কোনো কথা বলে না, তেমন সামনেও যায় না। কাজ শেখে অন্যদের কাছে। জিশানও হয়তো কারণ আজ করতে পেরে গুটিয়ে যায়। শোরুমের মালিক অর্ষাকে চুপচাপ কাপড় ভাঁজ করতে দেখে জিজ্ঞেস করেন, মন খারাপ নাকি পিসি? অর্ষা মাথা তুলে তাকায়, মৃদু হেসে বলে, না বস। তাহলে এত চুপচাপ কেন? এখানে সব সেলসম্যানের থেকে তুমি ছোট। হইচই না করে সবসময় নীরব থাকো। এত শান্তশিষ্ট হলে হয়? অর্ষা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। বসের বউ অতিরিক্ত রাগী হলেও বস মানুষটা বেশ ভালোই। রাকিবকে প্রত্যাখ্যান করায় বেশ কিছুদিন অর্ষার উপর ক্ষেপে ছিল সে। সামনাসামনি পড়লে কিংবা চোখাচোখি হলেই রাগী দৃষ্টিতে তাকাতো। এখন অবশ্য তেমন করে না, স্বাভাবিক বন্ধু সুলভ আচরণই করে। অর্ষাও আস্তে আস্তে সবার সাথে সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে। কাজে ভুল হলে কামরুন ম্যামের অজস্র ধমক বকাও খেতে হয়। প্রথম প্রথম আড়ালে গিয়ে কাঁদত, এখন কান্না পেলেও কান্না আটকে রাখতে পারে। নিজের জন্য হলেও তাকে সবকিছু হজম করতে হবে। লামিয়া এবং জুয়ের বিয়ে একদিনেই হবে, যেহেতু ওরা দুজন বান্ধবী এবং অপরদিকে নিহাল আর সুভাষ বন্ধু, তাই একসাথে বিয়ে হওয়ায় দুই পরিবারের কারোরই কোনো আপত্তি নেই। অর্ষা বাদে বন্ধু মহলের সকলেই বিয়ের ডেট জানে। অর্ষার সাথে দুটো কথা বলারও সুযোগ নেই এখন। মেয়েটা এত বিজি থাকে, শুক্রবারে পর্যন্ত ডিউটি, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ অর্ষার শোরুমে গিয়ে সারপ্রাইজ দেবে। যেই ভাবা সেই কাজ, সকলে মিলে চলে যায় শোরুমে। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েই অর্ষাকে দেখে। মেয়েটা আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালিও পড়েছে মনে হচ্ছে। সামনে এক গাদা কাপড়, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছে সে। লামিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, দোস্ত, ওর এই অবস্থা কেন? উত্তরে আশিক বলল, কাজ করা এত সহজ নয় রে, চল ভেতরে যাই। সবাই মিলে ভেতরে যায়। নিঃশব্দে গিয়ে অর্ষার সামনে দাঁড়ায়। অর্ষা কাজে এতটাই মগ্ন যে এতগুলো মানুষ তার সামনে দণ্ডায়মান সেটাও খেয়াল করেনি। পাশ থেকে যারা যখন ওদের বলল, কি দেখবেন, তখন ভাবলেশীনভাবে সামনে তাকায় অর্ষা, আর তাকিয়েই অবাক হয়ে যায়। অজান্তেই খুশিতে চিৎকার করে ফেলে এবং পরক্ষণে দুহাতে মুখ আবদ্ধ করে নেয়। দুচোখে পানি টলমল করছে। আজ কতদিন পর ওদের সাথে দেখা, 1 সপ্তাহ না, এরও বেশি সময় হবে। অর্ষা বেরিয়ে এসে ওদেরকে জড়িয়ে ধরে। আহিল, দিদার আর আশিক নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে। ভেতরে ভেতরে আনন্দ ও কষ্ট অনুভব করতে পারলেও মেয়েদের মতো সেটা প্রকাশ করতে পারছে না। ওরা কান্নাকাটি করতে করতে গল্প জুড়ে দেয়। পাশ থেকে যারা গম্ভীর হয়ে বলে, এটা গল্প করার জায়গা নয়। লামিয়া ভ্রুকুচকে বাঁকা করে তাকায়, রাগী কণ্ঠে বলে, এখানে আমরা গল্প করতে এসেছি, আপনাকে কে বলেছে? আর কে আপনি? হ্যাঁ, শোরুমের মালিক? যারা থতমত খেয়ে যায়। আশিক লামিয়াকে থামতে বললে লামিয়া দ্বিগুণ রাগ দেখিয়ে বলে, থামবো কেন? মালিক হলে বলুক যে মালিক হয়, আর কর্মচারী হলে কাস্টমারদের সাথে এমন ব্যবহার করার সাহস কোথায় পাই? ম্যানার্সলেস মেয়ে। কই বস, কোথায় আপনার? হইচই শুনে কামরুন নাহার এগিয়ে আসেন। বিনীত কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে? এবার চুই বলল, কেমন কর্মচারী দোকানে রেখেছে আন্টি, সামান্য ম্যানার্সটুকু নেই। অর্ষা আমাদের কলেজ ফ্রেন্ড, ও সুবাদেই এখানে এসেছি কেনাকাটা করতে, আর আপনার এই সেলসম্যান বলে কিনা এটা গল্প করার জায়গা নয়। এতদিন বাদে নিজের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, কথা বলবো না আমরা? অবশ্যই ও বুঝতে পারেনি, তোমরা কিছু মনে করো না। এরপর তিনি যারার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, সরি বলো ওদেরকে। যারা অনিচ্ছাকৃতভাবে বলল,
সরি। ওর সরিকে কেউ পাত্তা দিল না। আর সত্যি সত্যি শোরুম থেকে সবাই মিলে অনেক কেনাকাটা করলো। কামরুন নাহার নিজেই সবাইকে কফি খাওয়ালেন, এমনকি অর্ষার সাথে ওদের কথা বলার সময় দিলেন। ওরা চলে যাওয়ার পূর্বে কিছু ব্যাগ অর্ষাকে দিয়ে বলল, এগুলো তোর জন্য। আহিল আসার পর থেকে অর্ষার সাথে বিশেষ কোনো কথা বলেনি। যাওয়ার সময় নিজের আবেগ কষ্ট কোনোটাই আটকে রাখতে পারল না। আদুরে ভাবে অর্ষার মাথায় হাত রেখে পড়ল, নিজের কি অবস্থা করেছিস, একটু খেয়াল রাখিস প্লিজ। অর্ষার দু চোখ ফেটে কান্না আসতে চাইছে। আহিল আলতো করে অর্ষাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকিস। সবাই চলে যাওয়ার পর সুস্মিতা, জিশান, হাফিজ, রাকিব এমনকি কামরুন নাহারও ওদের বন্ধুত্বের প্রশংসা করলেন। একটানা প্রায় 2 সপ্তাহ কাজ করে শরীর নেতিয়ে গেছে অর্ষার, তাই বস আজকের জন্য ওকে ছুটি দিয়েছে। দুপুর পর্যন্ত কোনো রকম একটুখানি ঘুমিয়েছে, তাতেও কুসুমের ঘ্যানঘ্যানানির শেষ নেই। ঘুম থেকে উঠে গোসল করে অল্প কিছু খেয়ে নেয়। কুসুম শান্ত কণ্ঠেই বলল, তিয়াসকে নিয়ে একটু পর দোকানে যাস তো। কিছু লাগবে? কিছু কিনে দিস, বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আমিই নিয়ে যেতাম, কোমরের ব্যথাটা বেড়েছে, হাঁটতে কষ্ট হয় এখন। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি নিয়ে যাচ্ছি। অর্ষা ভাবল এই সুযোগে বন্ধুদের সাথেও দেখা করা যাবে। দুপুরে রোদ কমতেই জমানো কিছু টাকা আর তিয়াসকে কোলে নিয়ে অর্ষা বেরিয়ে পড়ে। আগে ফ্লেক্সি লোডের দোকানে যেতে হবে। কোনো একজনকে ফোন করে দেখা করার কথা বললে সেই বাকিদের জানিয়ে দেবে। পথিমধ্যেই একদম সামনে এসে একটা গাড়ি থামে। গাড়িটা অর্ষার কেমন যেন একটু চেনা চেনা লাগছে। জানালার কাঁচ নামিয়ে স্টিয়ারিংয়ে থাকা ছেলেটি যখন মাথা বের করলো, তখন অজান্তেই অর্ষার ওষ্ঠদ্বয় প্রসারিত হয়। এগিয়ে গিয়ে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, আপনি? আহনাম মুচকে হেসেই বলল, কেমন আছো? ভালো আছি। আপনি কবে এসেছেন? আজ সকালে। বলেই তিয়াসের গাল টেনে আদর করে দেয়। এদিকে তিয়াসও গাড়িতে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোনোভাবেই অর্ষাওকে সামলাতে পারছে না। আহনাব হেসে তিয়াসের দিকে দুহাত বাড়িয়ে দেয়। তিয়াসও একদম লাফ দিয়ে আহনাবের কোলে চলে যায়। ছোট্ট বলে জানালা দিয়েই যেতে পেরেছে। ওকে কোলে নিয়ে আহনাব বলল, তোমাকে তো জানালা দিয়ে নেওয়া সম্ভব নয়, তুমি ওদিক দিয়ে গাড়িতে ওঠো। অগত্যা অর্ষাকেও গাড়িতে উঠতে হয়। তিয়াস শান্ত হয়ে আহনাবের কোলে বসে আছে। আহনাব জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? এমনি তিয়াসকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। উদ্দেশ্যহীন? তাহলে তো বিরক্ত করে ফেললাম। সমস্যা নেই, আপনি হঠাৎ দেশে আসলেন কোনো জরুরি কাজে? আর বলো না, তোমার আন্টির মাথায় ভূত চেপেছে। কয়েকদিন ধরে কান্নাকাটি করছিল দেশে আসার জন্য। আসার পর এখন আরেক কাহিনী শুরু করেছে। কি হয়েছে? বিয়ে করতে বলে। অর্ষা হেসে ফেলে, বলে, বেশ তো, করে ফেলুন। আহনাবের কথার কোনো উত্তর না দিয়ে বলল, তোমার জব কেমন চলে? অর্ষা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি জানেন আমি জব করি? আহনাব মৃদু হেসে বলল, হুম। ও আচ্ছা, হ্যাঁ ভালোই চলছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। বাজারে ফ্লেক্সি লোডের দোকানের সামনে গাড়ি আসতেই অর্ষা বলে, এখানেই নামিয়ে দিন। আহনাব গাড়ি থামায়, কিন্তু তিয়াস তো যেতে নারাজ। অনেক হম্বি তম্বি করে তারপর আহনাবের থেকে আলাদা করতে হয়েছে। আহনাব অর্ষাকে নামিয়ে দিয়ে বাড়িতে যায় সোজা। সে যখন বাড়িতে ঢোকে, আহিল তখন বাইক নিয়ে বের হয়। নিশ্চয়ই অর্ষার সঙ্গে দেখা করতে যাচ্ছে। পার্কিং লটে গাড়ি পার্ক করে আহনাব ভেতরে যায়। রেনু এসে শরবত দিয়ে যায়। আমিনা বেগম রান্নাঘরের টুকিটাকি কাজ শেষ করে ছেলের কাছে আসেন। জিজ্ঞেস করেন, সকালে আসতে না আসতেই কোথায় চলে গেছিলি? একটু দরকার ছিল। বিকেলে আর কোনো দরকারি কাজ রাখিস না? কেন? মেয়ে দেখতে যাব। কি আজব, এর মাঝে মেয়ে দেখার ডেটও ফিক্সড করে ফেলেছো? অবশ্যই, তোর আশায় তো অনেক ছিলাম। আর কত, তোর সময় তো আর আসেই না। এত তাড়াহুড়া করার কি আছে বলো তো মা? কারণ আমার একটা বৌমা চাই। আহনাব কিছুক্ষণ চুপ করে থাকে। শরবতের গ্লাসটি সেন্টার টেবিলের উপর রেখে সোজা হয়ে বসে। রুদ্ধশ্বাসে বলে, মেয়ে দেখতে যেতে হবে না, আমার একজনকে ভালো লাগে, আমি তাকেই বিয়ে করতে চাই। আমিনা বেগম বিস্মিত কণ্ঠে জানতে চান, সত্যি কাকে?
কেয়াকে, অর্ষার বেআইন। আহনাবের কথা শুনে বজ্রাহত হলেন আমেনা বেগম। আহনাব যে কাউকে পছন্দ করতে পারে এটাই তো সে কখনো ভাবতে পারেনি। এখন শুনছে তার বড় ছেলে কেয়াকে পছন্দ করে। কেয়া মেয়েটা ভালো, কিন্তু ওকে আহনাব কতদিনই বা চেনে যে বিয়ে করার কথাও ভেবে ফেলেছে। বিস্ময় চাপা দিয়ে তিনি ছেলেকে শুধালেন, ভেবে বলছিস? বিয়ের মতো একটা ব্যাপার না ভেবে কেন বলবো? না মানে আমি তো ভেবেছিলাম তোর গার্লফ্রেন্ড আছে। কেয়াই কি তোর গার্লফ্রেন্ড? তোদের কি আগে থেকে সম্পর্ক আছে? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, দেখা বা কথাও তেমন হয়নি। ভালো লাগে এটাই জানি। আর আমার গার্লফ্রেন্ড আছে ভেবেছ মানে? তিনি এবার সরু চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, তাহলে তোর হাতে খামচির দাগ কেন ছিল? কে দিয়েছিল? মায়ের কথা শুনে আহনাব হেসে ফেলে। অর্ষার কথা মনে পড়ে যায়। সে হেসে হেসে বলে, ওটা কোনো গার্লফ্রেন্ডের নয়, তবে তোমার ভাষায় তাকেও প্রেমিকা বলা যায়। তাহলে ওই অপ্রেমিকাকেই কেন বিয়ে করতে চাচ্ছিস না? এটা কেমন ধরনের প্রশ্ন ছিল মা? বললাম তো আমার কেয়াকে ভালো লাগে। ওকে কি তোমার পছন্দ নয়? না হলে বলে দাও, বিয়ে টিয়ে করা লাগবে না। বাদ। রাগ করছিস কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। কেয়াকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুই যখন ওকে বিয়ে করতে চাচ্ছিস তখন আমি প্রস্তাব পাঠাবো, তুই চিন্তা করিস না। চিন্তার কিছু নেই, বিয়ে তো আর নিজের হাতে না, আল্লাহর হাতে। এভাবে বলিস কেন? আমার ছেলে কি ফেলে দেওয়ার মতো নাকি? সন্তানদের নিয়ে মায়েরা সবসময় বাড়াবাড়ি করে। হয়েছে, চুপ থাক। আহনাব সত্যি সত্যি চুপ হয়ে গেল। তার ক্লান্ত লাগছে এখন, ঘুম দরকার। তাই সে এই ব্যাপারে আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে যায়। অর্ষা, তোর দু চোখে দেখতে চাই প্রেমের বর্ষা। তুই কেন প্রেমে পড়িস না সহসা? কবিতা বলে আশিক শার্টের কলার খানিকটা পিছনের দিকে টেনে দিল। ভাবখানা এমন যে এইমাত্র সে অস্কার প্রাপ্ত একটা কবিতা বন্ধুদের শুনিয়েছে। বাকিরা ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তবে তিয়াস ভীষণ খুশি, মুখে হাত দিয়ে হাসছে। কি বুঝে হাসছে কে জানে। সকলের রিয়াকশন দেখে আশিক একটু থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, তোদের দৃষ্টি দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে গেলে বোম লাগতো না। এক একজন দৃষ্টি বিদ্রোহী রাজাকারদের দিকে দিতি আর ওরা ঠুস ঠাস চোখের আগুনে ভস্ম হয়ে যেত। জয় ঠাস করে চপেটাঘাত করে আশিককে। আশিক অবুঝ বাচ্চার মতো গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। দাঁত কিরমির করে জুই বলল, মাত্র এসে দাঁড়িয়েছি আমরা, একটু স্বস্তি তো নিতে দিবি। তার আগে তোর আজাইরা কবিতা শোনানো শুরু করে দিলি। আশিক গাল ফুলিয়ে বলল, বিয়াইত্তা মহিলা না থুক্কু, হাফ বিয়াইত্তা মহিলা। কথায় কথায় এত মারস কেন? বিয়ের ঘরে এক পা দিয়ে রাখছস, তাও তোর কুই কুই কমে না। আর আমি যদি বলি একটু ছুঁই, শুরু হয়ে যায় তোর গাই গুই। জুই বিরক্ত হয়ে দুহাত ওপরে তুলে আকাশ পানে তাকায়। ফরিয়াদ করার ভঙ্গিতে বলে, ইয়া আল্লাহ, এই অভ্যাস বান্দাটাকে তুমি তুলে নাও। আশিক খ্যাক করে ওঠে, বলে, তোর কোন পাকা ধানে মই দিছি রে আমি? উত্তরে অর্ষা বলে, ওর কোন পাকা ধানে মই দিছিস আমরা কেউ জানি না, কিন্তু তুই আমার প্রেম নিয়ে পড়ছিস কেন? এই তো পয়েন্টে আসছিস, আমি কিন্তু সব দেখছি। কি দেখছিস? আশিক জমিয়ে জমিয়ে সকলকে বলল, আহিলের ভাইয়ের সঙ্গে তোমার কি চলে ময়না পাখি? সকলের দৃষ্টি দিয়ে পড়ে অর্ষার দিকে। অর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বলে, মানে কি এসব আবার কেমন কথা? ইস, একটু আগেও তো তুই তার সাথে ছিলি। আমি তো বাজারেই ছিলাম, তুই গাড়ি থেকে নামার পরই না আমি এলাম। অর্ষা রেগে বলল, আজে বাজে কথা বলবি না আশিক। পথে ওনার সাথে দেখা হয়ে গেছিল আর তিয়াস গাড়িতে ওঠার জন্য কান্না করছিল, তাই উঠেছি। গাড়ির কথা শুনে তিয়াস বলল, যাবো। রেশমি এবার কিল বসায় আশিকের পিঠে। সবসময় খালি পণ্ডিতগিরি। দিদার মাথা দুলিয়ে দুলিয়ে বলে, তোর কেন লাগছে তা কিন্তু আমরা জানি। এখন তো তুই আর অর্ষায় সিঙ্গেল, এজন্য জলে, তাই না? রেশমি রেগে মেঘে বলে, ফালতু। অর্ষা বলে, থামবি তোরা? এতদিন পর দেখা হলো, কই একটু আড্ডা দেব ভাবলাম, আর তোরা ঝগড়া শুরু করে দিয়েছিস। আহিল হেসে বলে, তাও অযথা টপিক নিয়ে ঝগড়া। ভাইয়া সম্ভবত বিয়ের জন্যই এসেছে এবার। লামিয়া, জুই আর রেশমি প্রায় সমস্বরে বলে উঠল, বলিস কি?
মা, এবার নাছারবান্দার মতোই ভাইয়াকে ধরেছে, বিয়ে না করার উপায় নেই। সন্ধে নামার মুখে কুসুমের জরুরি ফোন পেয়ে বাড়িতে এসেছে রুহুল আমিন। বারান্দায় বসে কুসুম ফল কাটছিল। রুহুল জিজ্ঞেস করে, কি হয়েছে, এত জরুরি আসতে বললে কেন? এমন হুটহাট ছুটি আনা যায় নাকি? কুসুমের একবার ঘরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আহিলের বাবা মা আর আহনাফ এসেছে। কেন? জানি না, ফলমূল মিষ্টি সব ওরাই এনেছে। ঘটনা তো সুবিধার লাগছে না। দেখছি আমি। অর্ষা তিয়াস কোথায়? জানি না, তিয়াসকে নিয়ে বেরিয়েছিল, এখনো আসেনি। আচ্ছা। বলেই ঘরের ভেতর ঢোকে রুহুল আমিন। আমিনা বেগম এবং জহির চৌধুরীকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, ভালো আছেন? তারা সালামের উত্তর নিলেন। এরপর জহির চৌধুরী বললেন, আলহামদুলিল্লাহ ভালো। কুসুমকে দিয়ে আমরাই ফোন করিয়ে আসতে বলেছি। তোমার সমস্যা হয়নি তো? না না আঙ্কেল, গরিবের বাড়িতে আপনারা এসেছেন, এতে আমি ভীষণ খুশি হয়েছি। একটু থেমে রুহুল আহনাফকে জিজ্ঞেস করে, ভালো আছো ভাই? বিদেশ থেকে কবে আসলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আজ সকালে এসেছি। আছো তো এখানে কয়েকদিন? হ্যাঁ। জহির চৌধুরী বললেন, কাজের কথায় আসি রুহুল। বলেছিলাম যে তোমার শালিকা মানে কিয়াকে আমার বড় ছেলের খুবই পছন্দ হয়েছে। কিয়াকে আমাদেরও ভীষণ পছন্দ। ছেলেকেও বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজছিলাম আমরা। ভাবলাম চেনাশোনা ঘরের মেয়ে থাকতে বাইরের কেন আনবো? তোমরা তো আমাদের ঘরেরই মানুষ, কি বলো? হ্যাঁ আঙ্কেল, আপনারা এত বড় লোক হয়েও আমাদের মতো গরিবদের সাথে এত ভালো সম্পর্ক রেখেছেন, এটা তো পরম সৌভাগ্য। কুসুম খাবার এনে পাশে দাঁড়িয়েছে। খাবারগুলো টেবিলের ওপর রেখে চোখের ইশারায় রুহুলকে কিছু বলে চলে যায়। ইশারায় বুঝতে পেরে রুহুল বলে, এসব কথাবার্তা খালি মুখে বলা যায় না আঙ্কেল। আগে আপনারা নাস্তা করুন, আমিও একটু ফ্রেশ হয়ে আসতাম ততক্ষণে, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ হ্যাঁ, যাও তুমিও। রুহুল সরাসরি কুসুমের কাছে গেল পাশের ঘরে। বলল, কি হয়েছে, কি হয়েছে মানে? খবরদার বলে দিচ্ছি, কেয়ার সাথে ওই ছেলের বিয়েতে রাজি হবে না। রুহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। কুসুম বদ মেজাজি হয়ে গেলেও ইগো আত্মগরিমা অনেক ওপরে, যা তার লোভের চেয়েও অধিক প্রাধান্য পায় সর্বদা। আহনাফের সেদিনের ব্যবহারের জন্য তিনি দুচক্ষে আহনাফকে দেখতে পারেন না। রুহুল বিস্মিত কণ্ঠে জানতে চায়, সমস্যা কি? কুসুম চাপা স্বরে বলে, অমন বেয়াদব ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দেব না। রুহুল আমিন সব জানে। সেদিন অর্ষাকে সাপোর্ট করে আহনাফ কুসুমের সাথে রাগারাগি করার বেজায় ক্ষেপে আছে সে। রুহুল বুঝিয়ে বলে, রাগ করো না, কবে কেমন না কেমন একটু রাগ দেখিয়েছে, এই জন্য ভুল সিদ্ধান্ত নেও না। কেয়ার সাথে বিয়ে হলে ভালোই হবে, কত বড় লোক ওনারা, কেয়া ভালো থাকবে আর আমরাও। দরকার নাই, আহিলের সাথে তোমার বোনের বিয়ে হলেই হবে। আহা, আহিল আর অর্ষা বন্ধু, ওদের বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি আমাদের এই আশা পূরণ না হয় তখন তো সব যাবে জলে। আহনাফ যখন কিয়াকে বিয়ে করতে চাচ্ছে তখন রাজি হয়ে যাও। আর আহিলের সাথে যদি পরে অর্ষার বিয়ে হয় তাহলে তো আরও ভালো হবে আমাদের। ওরা চারজনই সুখে থাকবে আর আমরাও। কুসুম প্রথম প্রথম গড়িমসি করলেও রুহুল আমিন এক পর্যায়ে এসে কুসুমকে মানাতে সক্ষম হয়। দুজনেই ভেতরের ঘরে গিয়ে বিয়ের ব্যাপারে আলোচনা করে এবং পাকা কথা দেয় অর্ষাকে বাড়িতে পৌঁছে দিয়ে আহিল গাড়িতে ফেরে। আর বাড়িতে গিয়েই মায়ের কাছে খুশির খবরটা শুনতে পায়, কেয়াকে তার ভাই পছন্দ করে। শুনে প্রথম প্রথম অবাক হলে পরে আবার খুশিও হয়। এজন্য অবশ্য সে তার ভাইকে খেপাতেও ছাড়েনি। ঘরে গিয়ে সবার আগে খবরটা বন্ধু মহলে দেয়। অর্ষা তো বাড়িতে গেলে এমনিতেই সব জানতে পারবে, তাই মেসেঞ্জারের গ্যাঞ্জাম পার্টির গ্রুপে গিয়ে গ্রুপ কল করে আহিল। ফেরার পথে আহিল আর অর্ষা বাদে আশিক, দিদার, রেশমি, জুই এবং লামিয়া একসাথেই ফিরছিল। তার আগে ওরা একটু শপিংয়ে যায় বলে এখনও বাড়ি ফেরেনি। ডাটা অন ছিল বিধায় পাশাপাশি থেকেও সকলে গ্রুপ কলে জয়েন হয়। আর যথারীতি সকলের মতো এই খবরটা শুনে ওরাও স্তব্ধ হয়ে যায়। কথা বলা শেষ হলে লামিয়া ভেংচি কেটে বলে, দেখলে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ দেখো তলে তলে ঠিকই কে আপুকে পছন্দ করেছে। ওর কথাই বাকিরা মৃদু হাসে। দিদার বলে, আগে চল কেয়াপুর থেকে একটা ট্রিট নিয়ে আসি। আশিক হাত ঘড়িতে সময় দেখে বলে, গেলে তাড়াতাড়ি চল,
আপুর কিন্তু ছুটি হবে এখন। ওর দুটো রিক্সা নিয়ে শোরুমের সামনে চলে যায়। কেয়ার তখন শোরুম থেকে বের হচ্ছিল, ওদেরকে একসাথে দেখে বলে, কিরে বান্দরের দল, তোরা এখানে কেন? আশিক বলে, ঢং করো না আপু, ট্রিট দাও তাড়াতাড়ি। কেন রে, তোর গার্লফ্রেন্ডের বিয়ে নাকি? ব্রেকআপ হয়েছে? তাহলে এই খুশিতে তো তোর ট্রিট দেওয়া উচিত, কারণ তোর থিওরি অনুযায়ী একটা গেলে 10টা পাওয়া যায়। দিদার পড়ল,